একেবারে গোড়াতেই বলি যে আমাদের বামপন্থীয় দল এবং তাদের আহ, নেতৃত্বে যারা রয়েছে অর্থাৎ সিপিএম, তো সিপিএম এর সঙ্গে কিন্তু আহ, আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলতে পারি যে তাদেরকে চিনি সেই 70-72, মানে যখন আমরা একটু নাইন ফাইনে উঠেছি, 8-9, ওই ওই টাইমে। তো তাদের চলাফেরা আমার বিস্তর মনে রয়েছে এবং আমার যৌবন তো গেছে, কৈশোর যৌবন, এখন তো মোটামুটি বার্ধক্যই বলা যেতে পারে। তো এই যে একটা দীর্ঘদিন ধরে সিপিএম কে দেখে তাকে অ্যাসেস করতে পেরেছি এবং তাদের গভীরে গিয়েও বুঝতে পেরেছি যে দলটার ব্যাপার স্যাপার কি, এবং এদের ইতিহাসটাও পড়েছি। সেটা ভারী চমৎকার, মানে আশ্চর্যজনক, ধুরন্ধর এবং চালাকিতে ভরা। যারা সিপিএম এর সমর্থক, দিলীপ রায়টায় ঘটনাগুলো পড়ুন বা জানুন, এবং তাহলে জানতে পারলে আপনাদের কাছে পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে। ঠিক যখন অনুষ্ঠান করছি মঙ্গলবার সকালে, তখন সারা ভারতবর্ষে কয়েকটা স্টেটে, যেমন ধরুন ঝাড়খণ্ডে, যেমন ধরুন বিহারে, বা আহ, এই যে নতুন গভর্নমেন্ট হলো তামিলনাড়ুতে, আর কর্ণাটকে, কিংবা ধরা যাক কেরালে কিছু কিছু বিধায়ক আছেন বটে। পশ্চিমবঙ্গে তো একজন বিধায়ক অবশেষে এসছে শূন্যতা কাটিয়ে। এর বাইরে সিপিএম এর হাতে বা বামেদের হাতে একটি রাজ্যও নেই। ত্রিপুরা অনেকদিন আগেই গেছে, গেছে তো মানে গেছেই, মানে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কমরেডদেরকে এখন ত্রিপুরার রাস্তাতেও দেখা যায় না। মানে প্রথম দিকে বিজেপি যখন এসছিল, সেই বিজেপি দলটার মধ্যে প্র্যাকটিক্যালি কিন্তু সিপিএম বিরোধীরাই ছিল। মানে আমাদের পশ্চিমবঙ্গে এখন যেমন এই রিজু দত্ত টত্তরা পাল্টি মারছে, সেরকম কংগ্রেসের নানান, ওখানে তো কংগ্রেস ছিল, ওখানে তৃণমূল ছিল না। এই রিজু দত্ত বা আরো যারা যারা এখন বেসুরো হয়েছে, তাদের মতন বেসুরো হয়ে গিয়েছিল কিন্তু বিরোধীরা। তার মধ্যে কংগ্রেস ছিল বা আর যারা যারা ছিল, তারা সবাই মিলে প্রথমে তারা ভরসা করবার চেষ্টা করেছিল কংগ্রেসকে, হলো না। তারপরে তারা ভরসা করার চেষ্টা করেছিল মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূলকে, সেটাও ফ্লপ করলো। শেষ পর্যন্ত তারা কেন্দ্রীয় যে বিজেপি, সেই দলকে তারা সব গিয়ে একসাথে হাজির হলো এবং এটা নতুন দল তৈরি হলো, সেটা বিজেপি ত্রিপুরা। তো তারপরে তো আমরা দেখেছি যে বিজেপি অফিস টফিসের কি অবস্থা, লেনিনের মূর্তি গড়াগড়ি খাচ্ছে, অফিসগুলো বন্ধ। মানে মানে ক্রোধ, আক্রোশ, তাদের দীর্ঘদিনের সেখানে ক্ষমতা থাকার, সেগুলো তারা উসুল করে নিয়েছে, যেটা পশ্চিমবঙ্গে হয়তো এতটা বাড়াবাড়ি তৃণমূল করেনি। তো এদের এই ভাবগতিক এবং তাদের নির্বুদ্ধিতার কিছু কমরেড তো রয়েছে। হয় তারা বিস্তর বুদ্ধিমান, হয় তারা খুব ভালো কিছু পাচ্ছেন টাচ্ছেন, অথবা তারা গোয়ার্তুমি করছেন বা নানাবিধ ব্যাপার করছেন, কিন্তু আলটিমেটলি তাদের অষ্টরম্ভা ভাগ্যেতে কিন্তু শূন্যই ঝুলছে। মানে একটা পেয়েছে ঠিকই, সেই পাওনাটাও কিন্তু মুর্শিদাবাদের, এবং মুর্শিদাবাদের এক মুসলিম ক্যান্ডিডেট জিতেছে এবং সেখানে একটা তৃণমূলের সংকট ছিল বলেই সে জিতে এসছে, নতুবা জিততো না। আর তার সঙ্গে আইএসএফ জিতে। এই হচ্ছে গিয়ে মূল ঘটনা বামেদের অবস্থানের। তো তারা বিজেপি ক্ষমতায় যে পশ্চিমবঙ্গে এসছে, সে বিজেপি ক্ষমতায় আসাতে তাদের ভারী আহ্লাদ হয়েছে। আজ সে আহ্লাদের গল্প, যে কিভাবে কিসে আহ্লাদ হলো, সেটা আজকে কিন্তু আপনাদের সামনে বলবো। দেখুন, আমি কথাবার্তা তো বেশ মিষ্টি করে বলতে পারি, গল্পও বলতে পারি খুব ভালো। এমন কিছু গল্প বলবো যেগুলো আপনাদের অজানা, অচেনা, এবং অতিরিক্ত স্বপ্ন যে সিপিএম এর এই মুহূর্তে, সেটাও আপনাদের তুলে ধরবো। কি স্বপ্ন তারা এর আগে করেছে, কি কি খেলাধুলো করেছে, কিভাবে তারা ক্ষমতায় এসেছিল, কিভাবে ক্ষমতা গেছে, সব গল্পই বলবো। কিন্তু সেই যে বললাম যে আজকে তাদের অতি চালাকির একটা জায়গা ধরা পড়ে গেছে, এই নিয়ে কিন্তু আজকে প্রশ্নের পাঁচ। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। মঙ্গলবারের সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমি উপস্থিত হয়েছি, এবং অবশ্যই আজকে যে বিষয়টি, সেটা সম্পূর্ণভাবে যে সুবিশাল আসন নিয়ে
যে বিজেপি ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে, অবশেষে পূর্ব ভারতটিকে তারা কিন্তু দখল করে নিল। যদিও আরো কয়েকটা জায়গায় নির্বাচন আসছে, তারপরে সেটা বোঝা যাবে। যাই হোক, মানে ক্রমান্বয়ে তারা দক্ষিণ ভারতে কিছু জায়গা বাকি রয়েছে, উত্তরাখণ্ডটা রয়েছে, পাঞ্জাবটা রয়েছে, এই ব্যতীত মোটামুটি বিজেপি গেরুয়াকরণ করে ফেলেছে ভারতবর্ষকে। তো এখনই নব্য বিজেপি সরকারকে, অর্থাৎ যারা ক্ষমতায় এসছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী তিনি, তাদেরকে এই মুহূর্তে সমালোচনা করাটা অর্বাচীনের কাজ হবে। এ কারণে যে সমালোচনা তো ভবিষ্যতে করবই, কিন্তু এখনই করার প্রয়োজন নেই, কারণ তারা সদ্য তাদের একটি দিন গেছে সোমবার, এবং সোমবার দিন তাদের প্রেস কনফারেন্স থেকে ইত্যাদি প্রবীরবাবু তো করেছেন। তো আমরা দেখব, যেটা বুঝবার সেটা বুঝবো। তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, কিন্তু এই যে গল্প, এই গল্পের জায়গা থেকে কে হবে বিরোধী, এটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে তৃণমূলের যতই ট্যাফও করুক আর যতই বিরোধিতার জায়গা ভাবুক, একটি কথা পরিষ্কার, যে ৮০টি আসন নিয়ে তারা কিন্তু বিরোধিতার জায়গা গেছে। মানে এসআইআর এর নাম কাটা, ২৭ লক্ষ নির্বাচন কমিশনার, তারপরে এখানকার সুব্রত গুপ্ত, মানে দিল্লি বম্বের পোর্টাল গুলো তো তুলোধনা করছে। সে পথে না গিয়ে বলবো যে তাহলে বিরোধিতা জায়গাটা কিন্তু অফিসিয়ালি তৃণমূলের, এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নাম ঘোষণা করে দিয়েছেন যে বিরোধী নেতা হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে আরো যে তিনজন রয়েছেন তারা তাকে সাহায্য করবেন। ববি হাকিম, তিনি চিফ হুইপ হয়েছেন, এবং ওই মানে সহকারী যিনি বিরোধী নেত্রী, দুই নয়না বন্দ্যোপাধ্যায়, এদেরকে করা হয়েছে। যাই হোক, অসীমা পাত্র আছে। তো সিপিএম এর হঠাৎ করে একটা ভেতরকার কথা বলি, তাদের মধ্যে একটা আনন্দ হয়েছে যে এইবারে তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল ধ্বংস হয়ে গেছে, দলটা ঝুরঝুর করে ভেঙে পড়বে, এবং ভেঙে পড়ার পর তখন মুসলমান থেকে শুরু করে তাদের এখন খুব ফ্রেশ ইমেজ, তারা বাঙালির কাছে বলবে যে এই বিজেপি খুবই বাজে পার্টি, এবং এই বিজেপি কিন্তু সর্বভারতীয় স্তরে যে কাণ্ড কারখানা করেছে, মানে যেগুলো তৃণমূল বলতো সেই কথাগুলো ওরা বলে পরবর্তী অধ্যায়, অর্থাৎ কিনা পরের যে নির্বাচন 2031-এ, তারা বেশ শক্তিশালী একটা জায়গায় আসবেন, এবং 2036-এ তারা ক্ষমতায় চলে আসবে। এটা তাদের একটা ক্যালকুলেশন। কে যে অঙ্ক শিখিয়েছে আমি জানি না। তারা কি ত্রিপুরা দেখেও বুঝতে পারছেন না যে কি কাণ্ডটি সেখানে ঘটে রয়েছে? ত্রিপুরার যারা সিপিএম করেন, মানিক সরকার তো এখনো বেঁচে আছেন, সৎ মানুষ, তারা স্বপ্নেও ভাবে না, মানে তাদের কাছে ক্ষমতায় আসার ব্যাপার বা বিজেপির বিরোধিতা করাটা ভয়ঙ্কর ভয়ের ব্যাপার। তো পশ্চিমবঙ্গ কিন্তু তারা পরম নিশ্চিন্ত যে এই দলটাকে মোটামুটি ভাবে বিজেপি শেষ করে দেবে, এবং শেষ করে দেওয়ার পর আমরাই ভবিষ্যতে বিরোধী দল হব প্রথম, তারপর 5 বছর বাদে আমরাই ক্ষমতায় আসবো। ভাই, আপনাদের না কিছু গল্প বলি, এই গল্পগুলো কিন্তু আপনাদের শোনা উচিত, কারণ পূর্বতন বা বিগত দিনের বেশ কিছু ইতিহাসের সঙ্গে এটা যুক্ত রয়েছে। আপনাদেরকে বলি যে কমিউনিজমের জন্ম হয়, সেটা কিন্তু কার্ল মার্কসের হাত ধরে নয়, কারণ কার্ল মার্কস বহু বছর আগে তার লেখালেখি করেছিলেন, এবং আমরা যখন কংগ্রেস পার্টি করা শুরু করি 70 দশকের মধ্যভাগ থেকে, মানে মধ্যভাগ ওরা শেষ দিকে, তখন আমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে তোমরা মার্ক্সবাদটাও পড়ো। আজকালকার দিনে তো পড়াশোনা কোনো পার্টি করে না, কোনো দলই কিছু করছে না। তো সেখান থেকে কিন্তু তাদের কিন্তু এই ব্যাপারটা হয়েছিল যে মার্ক্সবাদ এবং মার্কসিজম, এই ব্যাপারটা পড়ো। যতটুকু যা পড়েছি তাতে করে আমার মনে হয়েছে যে আজকের দিনের অর্থনীতির জায়গা থেকে কার্ল মার্কস যা লিখে গেছেন তা একেবারেই চলে না, চলতে পারে না, চলবে না। কারণ সারা বিশ্বের অর্থনীতি এক জায়গায় হবে, গরিবের হাতে পয়সা আসবে, এইসব ভাবার ব্যাপারই নেই। কারণ আমেরিকা এক পদ, চায়না এক পদ, এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তেলের দাম বাড়ছে, ভারতবর্ষের ত্রাই ত্রাই, তারা কি করে অ্যাসোসিয়েট হবে? তাদের ভাষা আলাদা, কয়েক হাজার ভাষা রয়েছে সারা পৃথিবীতে, তাদেরকে অ্যাসোসিয়েট করে একটা কমন ফান্ড তৈরি হবে। এগুলো মার্কসের এই তথ্য আজকাল চলে না, এবং মার্কসের তথ্যকে হাতে নিয়ে রাশিয়া প্রথম কিন্তু লড়াইয়ের নামে, আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 1900 পরে পরেই, ওই যখন প্রথম বিশ্বযুদ্ধ তার আগে পরে, তখন রাশিয়াতে কিন্তু জারেদের রাজত্ব, যার মানে হচ্ছে কি তারা রাজা ছিল,
মানে রাজা মানে আমাদের দেশের যে রাজা রাজরা ওই তরোয়াল টরোয়াল নিয়ে ওরকম করছেন না, জমিদার টাইপের রাজা ছিল। মানে এক একজন হতো, তারা তাদের সবই যে পরিবারতন্ত্রের মাধ্যমে রাজা হতো এমন না, মানে যাররা পরিবর্তন হতো কিন্তু তাদের ভূমিকাটা ছিল একটা রাজার মতো, মানে তাদের সেনাপতি থাকতো ইত্যাদি। তো জারেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, মানে যখন যেখানে যেভাবে হয়েছে সব জায়গাতেই একই গল্প, কিন্তু রাশিয়াতে মাত্রা ছাড়া কিন্তু জারেদের অত্যাচার ছিল। তো সেখানে ন্যাশনাল বুর্জুয়া বলা হয় যাদের, ন্যাশনাল বুর্জুয়া মানেটা হচ্ছে গিয়ে যে আপনি ধনিক শ্রেণীর মানুষ, প্রতিনিধি, কিন্তু আপনার একটা জাতীয় পার্টি আছে। বোঝাতে পারলাম কি? মানে ধরুন আপনি যদি ভারতবর্ষের আঙ্গিকে ভাবেন, তাহলে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস হচ্ছে কি ন্যাশনাল বুর্জুয়া, মানে কমিউনিস্টদের কাছে ন্যাশনাল বুর্জুয়া মানেটা হচ্ছে কি এরা খানিকটা দক্ষিণপন্থী, এরা গরিবের বন্ধু ঠিক নয়, কিন্তু এরা সমাজে এদেরও দরকার আছে, এরম গোছের একটা ব্যাপার। এই হচ্ছে ন্যাশনাল বুর্জুয়ার একটা মোটামুটি সোজাভাবে আপনাদের বললাম। তো একটা পার্টি ছিল, সে পার্টির নাম হচ্ছে মেনশেভিক পার্টি। এই মেনশেভিক পার্টিতে অনেক সদস্য ছিল, লেনিনও এক সময় ছিলেন, স্টালিন ছিলেন, মায়াকোভস্কি ছিলেন, ট্রটস্কি ছিলেন। কেন তাদের সঙ্গে এই 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 যে আপনার মেনশেভিক পার্টি, তার মধ্যে কি বলা যায়, বড় বড় সাহিত্যিকরা ছিলেন। ম্যাক্সিম গোর্কিরা এই মেনশেভিক পার্টির সঙ্গে প্রথম দিকে মেনশেভিক তৈরি হওয়ার আগে থেকে তাদের প্রস্তুতিকরণে তাদের সঙ্গে ছিলেন, এবং বামপন্থীয় নাটক টাটক ইত্যাদি লিখতেন। এবং যারেরা তাদের উপর, মানে তাদেরকে ধরে জেলে পোড়া ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটতো। তো এই মেনশেভিক পার্টির থেকে কমিউনিস্ট পার্টি আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে তাদের পার্টির নাম হয় বলশেভিক পার্টি। বলশেভিকরা তখন ঠিক করে যে করে হোক জারেদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, তারপরে তো কমিউনিজম বা মার্কসের অধ্যায় শুরু করতে হবে, অর্থাৎ গরিবের বন্ধু। তখন তারা এই মেনশেভিক পার্টির সঙ্গে একটা আলোচনায় বসে, এবং মেনশেভিক পার্টিতে তখন যারা ছিলেন তাদেরকে বলেন যে দেখুন, এই জারেদেরকে সরাতে গেলে আপনাদের সঙ্গে আমাদের হাত মেলাতে হবে, এবং যেহেতু আমাদের শ্রমজীবী দেশ, অর্থাৎ কৃষির কোনো ব্যাপার নেই, সুতরাং শ্রমিকদেরকে আমাদের সঙ্গে নিতে হবে। তখন শ্রমিকদের উপর খুব অত্যাচার হতো, তখন শ্রমিকদের সঙ্গে নিয়ে মেনশেভিক এবং বলশেভিক অর্থাৎ কমিউনিস্ট পার্টি একসাথে জারেদেরকে মানে পদচ্যুত করেন এবং সিংহাসন থেকে টেনে হিচড়ে নামিয়ে দেয়। এইবারে ক্ষমতায় তারা কারা আসবে? তখন এই কমিউনিস্টরা অর্থাৎ বলশেভিকরা মেনশেভিকদের বলে ঠিক আছে তোমরা ক্ষমতায় থাকো, আমরা সাপোর্ট দিচ্ছি বা দেখছি। তারা যেই ক্ষমতায় যায়, এইবারই কিন্তু লেনিনরা ঘুরে দাঁড়ায়, এবং লেনিনরা ঘুরে দাঁড়িয়ে বলে যে দেশকে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসির মধ্যে নিয়ে যাওয়া যাবে না, কারণ পার্লামেন্টে বসে, পার্লামেন্ট কিন্তু শুয়োরের খোয়ার ফোয়ার বলা হয়েছে, যাই হোক, তো এইভাবে চলবে না, বরং আমরা বন্দুক নিয়ে বিপ্লব করব এবং মেনশেভিক পার্টিকেও আমরা ফেলে দেবো, যেভাবে তারা জারকে সরিয়ে দিয়েছিল সেই কাণ্ড করে তারা মেনশেভিক পার্টিকেও ধ্বংস করে, এবং আলটিমেটলি তারা ক্ষমতায় আসে। এবং তাদের ক্ষমতায় আসার পরে কিন্তু পার্লামেন্ট চলেছে, কিন্তু পার্টি চালাতো কিন্তু সেক্রেটারি, মানে লেনিন প্রথম সেক্রেটারি ছিল, ওদের ওখানে প্রেসিডেন্টের কোনো পোস্ট নেই, সেক্রেটারি ইজ দ্য টপ পোস্ট। আমাদের দেখুন ভারতবর্ষের আঙ্গিকে যদি আপনি দেখেন, তাহলেও এখানে দেখবেন যে কেন্দ্রে প্রকাশ কারাট বলুন, এ বলুন, এরা সব সেক্রেটারি হয়, মানে যা ওরা করেছে তার জেরক্স এখানে হচ্ছে। তো তারপরে তারা ক্ষমতায় আসে, সেই ক্ষমতা ক্রমবর্ধমান চলতে 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 একটা সময় সেগুলো ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে যে কাণ্ডটা দাঁড়ায়, তখন আর সেটা কমিউনিস্ট পার্টিদের হাতে থাকে না, এবং পূর্ব ইউরোপটা তারা পুরোপুরি দখল করেছিল। পূর্ব ইউরোপ মানে ধরুন পোল্যান্ড থেকে শুরু করে এদিকে যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত দেশগুলো, অস্ট্রিয়া ইত্যাদি সমস্ত তারা দখল করে। এর মধ্যে ইয়ের মৃত্যু হয়, হিটলারের মৃত্যু হয়, ফলে পূর্ব ইউরোপটাকে তারা পুরোপুরি কাস্তে হাতুড়ি এবং লাল পতাকা তারা টাঙিয়ে দেয়। তারপরে তারা ধ্বংস হয়ে যায়, কারণ তাদের এই একগুয়েমি, যখন ইউরোপিয়ান বিভিন্ন দেশগুলো উন্নতি করছে, কোটি কোটি টাকা রোজগার করছে, তখন কমিউনিস্টরা বেঁকে বসে, এবং গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা আপনারা তো শুনেছেন, তার মাধ্যমে কিন্তু একেবারে আমূল পরিবর্তন হয়, এবং রাশিয়া এখন একটা আদা খেচড়া সিচুয়েশন, না কমিউনিস্ট না তারা সোশ্যালিস্ট এরকম হচ্ছে আর কি, কিন্তু ওই ভ্লাদিমির পুতিন ওই কারবারটাই চালিয়ে যাচ্ছে, মানে মুখোশ পড়া। একই ঘটনা ঘটে চীনেও, কিন্তু চীনে যেহেতু কৃষি প্রধান জায়গা, সেখানে কিন্তু মাও সেতুং, চিয়াং কাইশেক বলে একজন ছিলেন, চিয়াং কাইশেকের সঙ্গে হাত মিলিয়ে তারা কিন্তু, যারা ক্ষমতায় ছিল ওই সময়টা, ব্রিটিশ রাজ ছিল, জাপানি রাজ ছিল, এবং ব্রিটিশদের যে রাজ ছিল সেখানে ভারতীয় সৈন্যরা ছিল, যার জন্য চীনের কিন্তু বরাবরই ভারতের উপর একটা রাগ।
কারণ ভারতীয় সৈন্যরা ওখানে খুব অত্যাচার করতে চীনের উপর বলে দাবি করা হয়, মানে স্বাধীনতার পূর্বে। তারপরে মাও সেতুংয়ের হাত ধরে কৃষি বিপ্লব হলো এবং কৃষি বিপ্লবে মাও সেতুং ক্ষমতায় এলো এবং চীনের চেয়ারম্যান হলো। চেয়ারম্যান মনে হচ্ছে টপ পোস্ট, এবং তারা চীনের কমিউনিস্ট পার্টি তারা বলতেন। তো এই হচ্ছে ইতিহাস। তারপরে সেখানকার কমিউনিস্ট পার্টি এখন টিকে আছে বটে, কিন্তু তারা অনেক ধনী, যারা ক্ষমতায় রয়েছে তারা বিরাট ধনী। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কিন্তু সিঁড়ি হিসাবে ওই ন্যাশনাল বুর্জুয়াদেরকে ধরেছে। মানে ন্যাশনাল বুর্জুয়া মানেটা আবারও আপনাদের বলি, যারা গণতান্ত্রিক একটা দল, যারা ঠিক বামপন্থী নয় আবার উগ্র দক্ষিণপন্থী বা রাইটিস্ট নয়, সেরকম ধরনের একটা দলকে চুজ করেছে। এটা চীনে হয়েছে, রাশিয়াতে হয়েছে, সব জায়গাতেই হয়েছে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকেই ফ্লপ করেছে। এখন গোয়ার তুমি করে জোর জবরদস্তি তারা ক্ষমতা দখল করে রয়েছে। সিপিএম কি মানে এর থেকে আলাদা? সিপিএম তো আগে পার্টি ছিল না, সিপিআই পার্টি ছিল, এসইউসি ইয়ে ছিল, আরএসপি ছিল, সেটা ভেঙে এসইউসি হয়, এবং তারপর হাজার ঘন্টা কতগুলো কমিউনিস্ট পার্টি ভাঙাভাঙি হয়। যুক্তফ্রন্ট সরকার তারা তৈরি করে 1967-এ। জীবনেও তৈরি করতে পারতেন না যদি অজয় মুখার্জি না থাকতেন। তখন কংগ্রেসের মধ্যে যে ভাঙন ধরেছিল, সেই ভাঙনের ফলে অজয় মুখার্জি তখন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছে, মানে প্রফুল্ল সেনের গভর্নমেন্ট থেকে, এবং অজয় মুখার্জির হাতে বিস্তর বেশ কিছু কিন্তু বিধায়ক ছিল। তখন তারা বলে যে অজয় দা, আপনাকেই মুখ্যমন্ত্রী হতে হবে, জ্যোতিবাবু উপমুখ্যমন্ত্রী হবেন, আপনি চালান, আমরা আপনার সঙ্গে আছি। এই অজয় মুখার্জির ব্লান্ডারের জন্য তখনকার মতন কিন্তু সিপিএম দলটা উঠে আসে। তারপরে তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ভাঙচুর হয়েছে, সেটা আগের দিনও আপনাদের বলেছি। এরপরে যে ঘটনাটি ঘটে, দ্যাট ইজ অ্যানাদার মানে ইন্টারেস্টিং ম্যাটার। নড়বেন না, কারণ একটা নতুন সরকার হয়েছে, সেই সরকারকে সরিয়ে সিপিএম ক্ষমতায় আসবে বলে সিপিএম এর ভেতরে একটা ধারণা তৈরি হয়েছে। কবে আসবে? 1936। আমি বাঁচবো না মশাই, আপনারা বাঁচবেন, কিন্তু কোথাও যাবেন না। একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48333. Visit us www.padmalayagroup.in. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর এইবারে তাদের যে ধারণাটা হয়েছে, দ্বিতীয়টা বলি, 1977-এ যখন জনতা পার্টি কেন্দ্রে আসে, তাদের হাত ধরে এই সিপিএম আবার উঠে আসে, এবং জনতা পার্টির হাত ধরে, প্রফুল্ল সেনের হাত ধরে তারা কিন্তু মানে লোকসভাতে কংগ্রেসকে হারায়, এবং তারপরে বিধানসভাতে দর কষাকষি করার পর তারা কিন্তু ক্ষমতায় আসে উইথ দ্য হেল্প অফ জনতা পার্টি, এবং জনতা পার্টি তার 5 বছরের মধ্যে নিঃশেষিত হয়ে যায়, আর জনতা পার্টি বলে কোনো দল থাকে না। এই হচ্ছে কি সিপিএম এর সিঁড়ি, কাউকে ধরে উঠে আসা। এইবার দেখুন, 2011-তে যখন তারা ক্ষমতা হারালো, তখন তারা কার হাত ধরলো? 2016-তে কংগ্রেসের হাত ধরলো, যে কংগ্রেস ছিল তাদের চিরকালীন শত্রু, এবং তাদের আসন সংখ্যা আরো কমে গেল। 2019-এ ফের তারা কংগ্রেসের হাত ধরলো এবং তাদের শূন্য হয়ে গেল লোকসভা। 2021-এ ফের তারা কংগ্রেসের হাত ধরলো এবং তারা ফের শূন্য হয়ে গেল। সুতরাং তাদের একটা সিঁড়ি দরকার, এবং এই সিঁড়িটা ধরবার জন্য তারা আইএসএফ এর মতন একটি সাম্প্রদায়িক দল, যেটা অনেকেই মনে করেন যে না না, আইএসএফ মানে তো ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, ও মুখে ওসব লম্বা চড়া লেকচার অনেক মারা যায়, তাদেরকে ধরে তারা উঠবার চেষ্টা করছে যে না, এরপরে মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে না, সব ভোট তারা সিপিএম কে দেবে, প্রথম মুসলিম ভোটটা নিয়ে আমরা মোটামুটি 100-র কাছাকাছি আসনে যাব, তারপর। এতই সোজা। তারা কি ভুলে গেছে নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন? আর তারা উঠতে চাইলেই বিজেপি তাদের উঠতে দেবে, এমন কি বাধ্যতামূলক ব্যাপার আছে? বিজেপি অ্যাবসলিউটলি রাইটিস্ট পার্টি, এবং রাইটিস্ট পার্টিদের প্রথম টার্গেট থাকে, আপনাদেরকে বলি, রাইটিস্ট পার্টিদের প্রথম টার্গেট থাকে যে কমিউনিস্ট পার্টি এবং ধর্মীয় মেরুকরণ। এবং রাইটিস্ট পার্টিরা যখন যেখানে এসছে, আমেরিকাতে বলুন, ব্রিটেনে বলুন, সব জায়গায় রাইটিস্ট পার্টি,
তাদের ওখানে কিন্তু কমিউনিস্টদেরকে আপনার খুঁজে পাবেন না, কারণ রাইটিস্ট পার্টিরা মনে করে কমিউনিস্টরা এসে ভ্যানতারা করবে, ঝামেলা করবে, যাই করবে। সুতরাং বিজেপি ব্যক্তিগতভাবে চাইবে যে মমতার মতন একটি দল, তারা তো কংগ্রেসকে দু চোখে দেখতে পারে না, তারা জানে যে যদি আজকে তৃণমূল ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর মতন তাদের কাছে বিষবৎ দুটি দল বিরোধিতার জায়গায় চলে আসবে। আর যাই করুক, সংঘ পরিবার এটা হতে দেবে না। সুতরাং এই ইতিহাসগুলো যদি জেনে থাকে সিপিএম, তাহলে এইসব বাজে স্বপ্ন দেখা ছাড়ুন। ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে না যে আসুন সবাই জোট করি, আমারও মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এত দ্রুততার সঙ্গে এই কথাটা না বললেই পারতেন। তবে বাস্তব এবং তারপরে মোহাম্মদ সেলিম এবং আরো বেশ বেশ কয়েকজন কে বেশ ঘোষ বোধহয় প্রতিবাদ করেছে। প্রতিবাদের ব্যাপার না, কেউ ধর্মপুত্র যুধিষ্ঠির নন। আমি জানি আজকে তৃণমূলের যারা প্রতিবাদ করছে তাদের গাড়ি বাড়ি সব হয়ে গেছে, তারপরে তারা প্রতিবাদী হয়েছে। সেরকম সিপিএম এরও আজকে 15 বছর তারা ক্ষমতা নেই, কিন্তু এই সমস্ত কমরেডদের গাড়ি আছে, ড্রাইভার আছে, পয়সাটা আসছে কোত্থেকে? তাদের সিপিএম যে মাসে মাসোয়ারা দেয় তার দিয়ে এতগুলো মেনটেন করা যায়? খুব রহস্য। সুতরাং এমনটি যদি তারা ভেবে থাকে যে আচ্ছা এদেরকে সরিয়ে দিয়ে আমরা বিরোধিতার জায়গায় যাব, মুশকিল আছে। থিওরিতে তা বলছে না, এটা মার্কসের ইতিহাসেও লেখা নেই, রাশিয়ার ইতিহাসেও লেখা নেই, কোথাও লেখা নেই। ভাবুন সিপিএম, ভাবুন যে নিজেদের 1 থেকে 100-তে নিয়ে যেতে গেলে কিন্তু আবার সিঁড়ির দরকার। এই সিঁড়িটা কাকে ব্যবহার করবে? এটাই একমাত্র প্রশ্ন। আপনারা কি বলেন? আপনারা লিখে জানাবেন। শেষ করছি। নমস্কার, আদাব।